হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাংলা। আমি তোমাদের বৈশালী ম্যাম, আর আজকে আলোচনা করতে চলেছি এই ক্লাসে আমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এর সিলেবাস নিয়ে। তো তোমাদের সবার প্রথমেই বলে দিই, যেহেতু মাধ্যমিক পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং তোমরা যারা অলরেডি মন করে নিয়েছো যে এখন সায়েন্স স্ট্রিমে পড়তে চাও আর সেই পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাসটা জানা অতি আবশ্যক। কেননা এই সেমিস্টার 1-এর সিলেবাসকে ফলো করে তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে এবং আজকের ক্লাসে আমি পুরো সিলেবাসটা এবং প্রতিটা চ্যাপ্টারের উপর যে মার্কস ডিস্ট্রিবিউশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সবার আগে দেখো আমি বোর্ডে এখানে টপিকস এবং মার্কস ডিস্ট্রিবিউশনগুলো লিখে দিয়েছি। আগেই বলে দিই, ক্লাস 11 কিন্তু এই টোটাল যে এক বছরের পড়াশোনাটা সেটা দুটো সেমিস্টারে হতে চলেছে, একটা সেমিস্টার 1 আর একটা সেমিস্টার 2। সেমিস্টার 1টা ফুললি এমসিকিউ বেসড একটা এক্সাম হবে, ফুল মার্কস 35 মার্কসের উপর, আর সেমিস্টার 2ও 35 মার্কসের উপরই হবে, কিন্তু ওটা রিটেন এক্সাম। ওখানে তোমাদের লিখিত পরীক্ষা হবে, সেখানে রীতিমতো প্রশ্নের উত্তর তোমাদের 1, 2, 3 এরকম মার্কসের জন্য লিখতে হবে। কিন্তু এই পরীক্ষাটা পুরোপুরি এমসিকিউ বেসড, সমস্ত প্রশ্ন 35টাই এখানে এমসিকিউ কোশ্চেন আসবে। তার জন্য তোমাদের এখানে 4টা অপশন থাকবে এবং 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটা বাছাই করে তোমাদের গোল করতে হবে। তো প্রথম পরীক্ষাটা যেহেতু শুধু গোল করার উপর অর্থাৎ এমসিকিউ এর উপর, তো চলো আমরা দেখে নিই আমাদের সিলেবাসে অর্থাৎ WBCHSCর আন্ডারে যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে, যেটার কোশ্চেন প্যাটার্ন ফুললি এমসিকিউ সেমিস্টার 1-এর ক্ষেত্রে, সেখানকার প্রথম টপিক হচ্ছে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, যেটা বাংলার ক্ষেত্রে আমরা যদি চ্যাপ্টারের নামটা শুনি, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। তার মানে এখনো অবধি আপ টু মাধ্যমিক স্ট্যান্ডার্ড অবধি তোমরা যতটা কেমিস্ট্রি জানো, খুবই ক্ষুদ্র জানো, এখন তো তোমরা অলরেডি নদী থেকে এসছো ধরে নাও, আর এখন তোমরা সমুদ্র মহাসমুদ্রে যেতে চলেছো, অনেক কিছু জানা তোমাদের বাকি, যা এখনো জানতেই না। জাস্ট চ্যাপ্টারগুলো ছোট ছোট করে তোমরা সংজ্ঞা, উদাহরণ এগুলোই মেনলি শিখেছো, বা ফর্মুলা, সূত্র, ঠিক আছে, এবং ওগুলো দিয়ে ছোট ছোট অঙ্ক করা। কিন্তু 11টা সেখানে অনেকটাই ব্রড ব্যাপার। তো তোমাদের বলে দিই, রসায়ন বিজ্ঞানের যে প্রাথমিক ধারণা রয়েছে এতদিন অবধি, তাকে বেস করে এবং নতুনত্বকে নিয়ে, অর্থাৎ ক্লাস 11-এ নতুন কিছু জানা নিয়ে আমরা এই চ্যাপ্টারটার উপর পড়বো। তাই এই চ্যাপ্টারের উপর মার্কস দেখো সব থেকে কম রাখা আছে, 3 মানে অলরেডি 3 মার্কস আছে, অর্থাৎ 1 মার্কসে 3টা এখানে এমসিকিউ কোশ্চেন তোমাদের সলভ করতে হবে। তারপরে নেক্সটে চলে আসি স্ট্রাকচার অফ অ্যাটম, সেকেন্ড চ্যাপ্টার, পরমাণুর গঠন। এই চ্যাপ্টারটা অলরেডি তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, কিছুটা তোমাদের আইডিয়া আছে, যেমন রাদারফোর্ডের পরমাণু মডেল, থমসন মডেল, ইলেকট্রনের আবিষ্কার, প্রোটনের আবিষ্কার, এইসব রিলেটেড নিয়ে। কিন্তু এই যে পরমাণুর গঠন, এই পরমাণুর গঠন সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক রিসার্চ করেছেন এবং তাদের মতবাদ দিতে দিতে পরমাণুকে, যেহেতু আমরা খালি চোখে দেখতে পাই না, তো যাকে দেখতে পাই না তার সম্পর্কে তো মতামত গবেষণার মাধ্যমেই ধীরে ধীরে আসছে। তো আলাদা বিজ্ঞানী এবং আলাদা বিজ্ঞানীদের মতামত, তাদের দেওয়া সূত্র, তাদের দেওয়া ফর্মুলা, সেগুলো নিয়ে আমাদের অঙ্ক, এবং তার সাথে এখানে কোয়ান্টাম সংখ্যা বলে আমরা একটা টপিক পড়ব, সেটা দিয়ে কি করে পরমাণুর গঠনকে এক্সপ্লেন করা যায়, সেগুলো আলোচনা হবে। তো এই চ্যাপ্টারের উপর দেখো অনেকটা মার্কসই আছে, অর্থাৎ 6 মার্কস আছে, এখানে 6টা এমসিকিউ কোশ্চেন কিন্তু আসবে। নেক্সট থার্ড চ্যাপ্টারে আসে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস, অর্থাৎ মৌলসমূহের শ্রেণীবিভাগ ও পর্যায়গত ধর্ম। আর এটা তোমরা পর্যায় সারণী চ্যাপ্টার হিসেবে ক্লাস 10-এ পড়েছো, অলরেডি মাধ্যমিক এক্সাম দিয়ে এসছো, তোমরা জানো। তা পর্যায় সারণীটা যতটা ছোটভাবে চ্যাপ্টারটা পড়েছিলে, এখন ওই পর্যায় সারণীটাকেই তোমরা অনেক বড় আকারে পড়বে। তো এখান থেকে রয়েছে 4 মার্কস। আচ্ছা, নেক্সটে আসি 4 নাম্বার চ্যাপ্টার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, বাংলায় রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাও তোমরা পড়েছো, কিন্তু শুধুমাত্র আয়নীয় ও সমযোজী বন্ধন সম্পর্কে তোমাদের সিলেবাসটা ছিল মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, এর থেকে বেশি তোমরা কিছু জানো না। কিন্তু এখানে তোমরা যখন এই রাসায়নিক বন্ধন পড়বে, এখন ভ্যালেন্স বন্ড থিওরি, VSEPR থিওরি, এরকম অনেক নতুন তত্ত্ব শিখবে, যাকে দিয়ে আমরা অণুর গঠনকে ব্যাখ্যা করতে পারি। হাইড্রোজেন বন্ডিং,
এমওটি, আণবিক গঠন যেহেতু আছে, যখনই আমরা পরমাণু থেকে অণুতে চলে যাব তখন আণবিক গঠনকে ব্যাখ্যা করতে মলিকুলার অরবিটাল থিওরি আসবে। তো এই চ্যাপ্টারটা অনেকটা বড় চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা ভাগ থেকেই কিন্তু কোশ্চেন আসে। অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমি বলে দিই, এবং এটা পড়াতে যথেষ্ট সময় লাগে যেহেতু এখানে অনেক কন্টেন্ট রয়েছে। তো এখান থেকে দেখো 6 মার্কসের কোশ্চেন কিন্তু আসবে। নেক্সটে আমরা চলে আসি স্টেটস অফ ম্যাটার, সলিডস অ্যান্ড গ্যাসেস। তো পদার্থের কঠিন ও গ্যাসীয় অবস্থা। তো তোমরা জানো যে পদার্থের কিন্তু 3টা অবস্থা থাকে, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। তো কঠিন আর গ্যাসীয় অবস্থাটা সেমিস্টার 1 অর্থাৎ ক্লাস 11 এর সিলেবাসে আছে, আর পদার্থের তরল অবস্থাটা চলে যাচ্ছে ক্লাস 12 এর সিলেবাসে সেমিস্টার 3-তে। ওখানে গিয়ে তোমরা পদার্থের তরল অবস্থাতে দ্রবণ এবং কোলয়েড এই দুটো চ্যাপ্টার পড়বে। তো এখনকার মতো এই কঠিন অবস্থা আর গ্যাসীয় অবস্থা, এবং এখানে 4x1 অর্থাৎ 4 মার্কস কিন্তু আছে। নেক্সটে চলে আসি 6 নম্বর চ্যাপ্টার, এস ব্লক এলিমেন্টস। বাংলায় হচ্ছে এস ব্লক মৌলসমূহ। এস ব্লক নামটা তো তোমরা শুনেছো, কিন্তু চ্যাপ্টারটা ঠিক আগের থেকে বুঝতে পারছো না, তো আমি বলে দিই, মনে করিয়ে দিই। পর্যায় সারণীর যে আমাদের গোটা পর্যায় সারণীতে টোটাল 18টা শ্রেণী আছে আধুনিকের ক্ষেত্রে। তো আধুনিক পর্যায় সারণীর যে প্রথম দুটো গ্রুপ অর্থাৎ গ্রুপ 1 আর গ্রুপ 2 অর্থাৎ ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এই যে দুটো গ্রুপের মৌলদরকে নিয়ে আমাদের এস ব্লক তৈরি হয়, এবং এই এস ব্লকে যতগুলো মৌল টোটাল রয়েছে তাদের ধর্ম, তারা কি কি বিক্রিয়াতে অংশগ্রহণ করে, এইসব নিয়ে একটা থিওরি বেসড আমাদের বই পড়তে হবে। এখানে থরলি আমাদের জাস্ট বই পড়তে হবে এবং সেখান থেকে আমাদের টপিকগুলো সম্পর্কে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। এই দুটো যে লাস্ট চ্যাপ্টার দুটো আমি বলছি, এখানে কিন্তু এটা ইনঅর্গানিক কেমিস্ট্রি যেহেতু চ্যাপ্টার, এখানে কোনো নিউমেরিক্যাল প্রবলেম নেই, এখানে সলভিং করার মতো কোনো জায়গা নেই, কিন্তু এখানে কিন্তু জাস্ট বিক্রিয়া, থিওরি এবং গোটা বইটাকে খুব ভালো করে পড়ার উপরে কিন্তু কোশ্চেন সলভিংটা নির্ভর করছে। তাই এখান থেকে দেখো টোটাল 5টা কোশ্চেন আসবে, 5 মার্কস। নেক্সটে চলে আসো পি ব্লক এলিমেন্টস। পি ব্লকের মধ্যে তোমরা জানো যে আধুনিক পর্যায় সারণী আমাদের যে ডান দিকের অংশ অর্থাৎ যেখানে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 অব্দি মৌলগুলো রয়েছে, তো গ্রুপ 13 থেকে 18 টোটালটাই আমাদের পি ব্লক মৌলর মধ্যেই পড়ে। শুধুমাত্র ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সিলেবাসে গ্রুপ 13 and 14 কে রাখা হয়েছে, বাকি 15 to 18 অর্থাৎ 15 থেকে 18 এই মৌলগুলোকে রাখা হয়েছে ক্লাস 12 এর সিলেবাসে সেমিস্টার 3-তে। তো এখান থেকেও দেখো যেহেতু দুটো এখানে চ্যাপ্টার অর্থাৎ 13 নম্বরে বোরন পরিবার আর 14 নম্বরে হচ্ছে কার্বনের পরিবার, এখান থেকেও সেম ভাবে এই পরিবারের যে সদস্য মৌলগুলো রয়েছে তাদের ধর্ম, তাদের রাসায়নিক বিক্রিয়া, কার্বনের ক্ষেত্রে কার্বনের বহুরূপতা এবং কার্বন যে বিভিন্ন অ্যালোট্রপস গুলো গঠন করে তাদেরকে নিয়ে নানান পড়াশোনা এই চ্যাপ্টারে তোমরা পাবে। এখান থেকে দেখো সব থেকে লার্জেস্ট নাম্বার এখান থেকে আসছে, দেখো 7 × 1 7 অর্থাৎ 60 মার্কস কিন্তু এই চ্যাপ্টার থেকে আমরা পেতে পারি। এইটার জন্য সেম ভাবে বইয়ের থিওরি পড়াশোনাটা করা খুবই ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে এমসিকিউ যথেষ্ট পরিমাণে সলভিং করতে হবে। তো এই ছিল আমাদের সেমিস্টার 1 এর ক্লাস 11 এর WBCHSC সিলেবাস, যেখানে আমরা বিভিন্ন টপিক থেকে কত কত মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটা সম্পর্কে জানলাম, আর টোটাল কিন্তু আমরা 35 মার্কসের পরীক্ষা দেব, সেটাও কিন্তু আমরা এখানে জানতে পারলাম। তো এখন আমি এখান থেকে তোমাদের কিছু টাইপস ডিসকাস করছি, এমসিকিউ এর টাইপস, যে এই এমসিকিউ গুলো যে আসবে ম্যাডাম কিরকম টাইপের এমসিকিউ আসে। তো আমি পরে আবার যখন এমসিকিউ সলভ করাবো তার আগে আমি এমসিকিউ এর প্যাটার্নগুলো সম্পর্কেও তোমাদের সাথে একটু আলোচনা করব, যাতে তোমাদের প্রশ্ন সলভিং এর সময় সেই প্যাটার্নগুলো বুঝতে সুবিধা হয়। তো সেখানে আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি অল্প আজকে সিলেবাস হিসেবে আলোচনার জন্য, যে এই যে এমসিকিউ গুলো হয় না, এগুলো কিন্তু ছোট ক্লাসের মতো না। যেমন মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স থেকে যখন কোশ্চেন আসতো, যে একটা কোশ্চেন দিয়ে দিল, তাকে সলভ করে 4টা অপশন থাকবে, 4টার মধ্যে যে কোনো একটা উত্তর হবে, মানে ডিরেক্টলি এমসিকিউ প্যাটার্নে ঢুকে একদম ABCD এইভাবে প্রশ্নটা কিন্তু আসে না। এই প্রশ্নটার মধ্যে একটু প্যাটার্ন ফলো হয়, যেরকম অনেকটা প্যাটার্ন জয়েন্টের কোশ্চেনও ফলো হয়, যেগুলো তোমরা আপকামিং এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো জয়েন্ট বা নিট সেগুলোর ক্ষেত্রে। তো অনেকটা ওরকম প্যাটার্ন কিন্তু WBCHSCও ফলো করছে। তো দেখো তোমাদের আমি বলি, প্রথম প্যাটার্নটা হচ্ছে কনভেনশনাল টাইপ। কনভেনশনাল টাইপ মানে কিন্তু এখানে বলতে পারো ডিরেক্ট কোশ্চেন,
মানে অনেকটা যেমন তোমাদের ফিজিক্যাল সায়েন্সে ছিল যে ধরো একটা নিউমেরিক্যাল প্রবলেম দিল, তোমাকে অঙ্কটা সলভ করে উত্তরটা লিখতে হবে, বা একটা থিওরি থেকে ডিরেক্ট একটা কোশ্চেন উঠিয়ে দিল, তোমার যেটা উত্তর জানা আছে তুমি ডিরেক্টলি সেটাকে ঠিক করতে পারবে। তো এগুলো হচ্ছে কনভেনশনাল টাইপ। অ্যানালিটিক্যাল আর স্কিল বেসড। তো অ্যানালিটিক্যাল আর স্কিল বেসড কথাটার মানেই হচ্ছে যেখানে তোমার দক্ষতাকে অ্যাপ্লাই করতে হবে। মানে তোমাকে একটা প্রবলেম দিবে, সেটাকে নিয়ে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, তার মধ্যে বুঝে শুনে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগবে। তো ফর্মুলা অ্যাপ্লাই করে সেটাকে সলভিং করার পর তোমাকে অ্যান্সার সেখানে বের করতে হবে। তো চারটা অ্যান্সারই এখানে যে থাকবে, চারটা অ্যান্সারই খুবই কাছাকাছি থাকে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে। মানে তুমি খুব ভালো করে এখানে দক্ষতা অ্যাপ্লাই না করলে কিন্তু তুমি সলভিংটা ঠিকঠাক না জানলে তুমি এটার উত্তর সলভ করতে পারবে না। নেক্সটে আসো কলাম ম্যাচিং টাইপ। এটা তো তোমরা বোঝো, কলাম বলতে বাম স্তম্ভ একটা থাকবে, একটা ডান স্তম্ভ থাকবে, বাম স্তম্ভেও চারটা অপশন দেওয়া থাকবে, ডান স্তম্ভেও চারটা অপশন দেওয়া থাকবে। এখন কোন অপশনটার সাথে কোন অপশনটা ম্যাচ হচ্ছে ঠিকঠাক করে, সেটা একের এ না একের বি, এরকম করে একের জন্য কোনটা, দুইয়ের জন্য কোনটা, তিনের জন্য কোনটা, চারের জন্য কোনটা, এটা চারটা এরকম সেট দেওয়া থাকবে এ বি সি ডি। তার মধ্যে তোমাদের সঠিক অপশনটা গেস করতে হবে। চারটা 1 2 3 4 চারটা বাম স্তম্ভ ডান স্তম্ভকে মিলিয়ে যেই সেটটা তৈরি হবে সেই সেটটাই কিন্তু এখানে আনসার হবে। রিঅ্যারেঞ্জমেন্ট টাইপস মানে এখানে 1 2 3 4 করে চারটা যে তোমাদের পয়েন্ট দেওয়া থাকবে সেটাকে আগে পরে মানে সাজাতে হবে। সাপোজ ধরো একটা এক্সাম্পল বলি, যে ধরো পরমাণুর গঠন সম্পর্কে যারা মডেল দিয়েছে তার মধ্যে রাদারফোর্ড, নিলস বোর, তারপর আমাদের সোমারফিল্ড, এরকম অনেকেই যারা পরপর ধরো মতামত দিয়েছে। তো দিয়ে দিল যে পরমাণুর গঠন সম্পর্কে প্রথমে কে আসবে মতামত দিলে, তা তোমাকে সিকোয়েন্স ওয়াইজ এই বিজ্ঞানীদের বক্তব্যগুলোকে সিকোয়েন্স ওয়াইজ মানে কার পরে কে এইভাবে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। আচ্ছা, এই রিলেশনশিপটার কথা বলে দিই। এখানে তোমাদের দুটো স্টেটমেন্ট দেওয়া থাকে, বেশিরভাগ প্রশ্নে দুটো দেওয়া থাকে। একটা ধরো বিবৃতি এ দেওয়া থাকবে, একটা বিবৃতি বি দেওয়া থাকবে, এরকম। তো এ অনেক সময় অপশনস গুলো এরকম হয়, মানে তোমাকে স্টেটমেন্টটা পড়তে হবে। এখানেও একটা স্টেটমেন্ট একটা লাইন লেখা থাকবে, এখানেও একটা স্টেটমেন্ট একটা লাইন লেখা থাকবে। এবার মেলাতে হবে যে এই লাইনটা সঠিক, এই লাইনটাও সঠিক কিনা। হয়তো এরকম একটা অপশন দিল, সেকেন্ডে হয়তো একটা অপশন দিল যে এইটা সঠিক এটা ভুল, থার্ডে হয়তো একটা অপশন দিল যে এইটা ভুল এটা সঠিক, আর ফোর্থে হয়তো একটা অপশন দিল যে দুটোই আলাদা আলাদা ভাবে সঠিক কিন্তু একজন আর একজনের কারণ নয়, বা একজনের সাথে আর একজনের কোনো সম্পর্ক নেই। তাই এরকম স্টেটমেন্টের উপর বেস করেও কিন্তু এমসিকিউ হয়। নেক্সট হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ। অ্যাসারশন রিজনিং মানেই হচ্ছে এখানে দেখো মানে কোনো একটা স্টেটমেন্টে তোমাকে কোনো একটা যে কথাটা বলে দিবে, রিজনিং বলতে তার একটা কারণ থাকবে, নিচে একটা তার কারণ দেওয়া থাকবে। এখন ওই কথাটার জন্য ওই কারণটা কি অ্যাপ্রোপ্রিয়েট হলো, বা কারণটা কি আলাদাভাবে সঠিক এবং ওই কথাটাও কি সঠিক, বা হয়তো দুটোই ভুল। তাই এরকম টাইপের অপশন কিন্তু এই অ্যাসারশন রিজনিং এর মধ্যে তোমরা পাবে। আরো কিছু টাইপও এখানে ইনক্লুড আছে, আমি মোটামুটি কয়েকটা লিখেছি। যেমন কিছু আছে ট্রু ফলস টাইপ, ট্রু ফলস এটাও একটা টাইপ আছে। এখানেও তোমরা জানো, যেমন ধরো অনেকগুলো স্টেটমেন্ট দিয়ে দিলে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, এরকম করে চারটা স্টেটমেন্ট দিয়ে দিল এবং চারটার জন্যই তোমাকে অপশন দিয়ে দিল। এ টি, টি দেওয়া থাকবে, টি বলতে ট্রু, আর এফ দেওয়া থাকবে ফলসের জন্য। তাই এ টি বি এফ, এ টি সরি সি এফ ডি টি এরকম করে দিয়ে দিল। তাহলে এবিসিডি চারটা যে সেন্টেন্স লেখা আছে কোনটা ট্রু কোনটা ফলস এটার উপরও হয়। কতগুলো কোশ্চেন আসে পিকচার বেসড কোশ্চেন, পিকচার বেসড কোশ্চেন এগুলো কিন্তু সেট হয়। ঠিক আছে, ধরো সাপোজ একটা পরমাণুর মডেল সম্পর্কে দিচ্ছে যে এরকম আমাদের নিউক্লিয়াস আর এর বাইরে চারদিকে ধরো এগুলো বৃত্তাকার কক্ষপথগুলো, তাই এটা হচ্ছে n=1 কক্ষপথ, এটা n=2, এটা n=3 কক্ষপথ সাপোজ। তাই এখন কোনো একটা ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করবে, ইলেকট্রনটা যদি প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে জাম্প করে, তো কত শক্তি সে গ্রহণ করার মাধ্যমে সে n=3 অর্থাৎ উচ্চতর শক্তি স্তরে যাবে। অথবা সাপোজ এখানে ইলেকট্রনটা বসে আছে, এখান থেকে ও দ্বিতীয় কক্ষপথে আসবে, তাহলে কত শক্তি সে রিলিজ করবে বা বর্জন করবে। তো এখানে চারটা এবিসিডি অপশন দিয়ে দিল। তো এরকম
প্যাটার্নের মধ্যে কিন্তু এমসিকিউগুলো থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। যখন তোমরা মানে পরীক্ষার আগ দিয়ে বিভিন্ন কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবে, তখন দেখবে যে এই প্যাটার্নে কিন্তু সেখানে কোশ্চেন্সগুলো দেওয়া আছে। তো আজকের ক্লাসের জন্য এতটাই আমি বলছি, কারণ যেহেতু সিলেবাস এখনো তোমরা সবটা জানো না, একটা ক্লাসে অনেক কিছু বললেও মাথার উপর দিয়ে চলে যাবে। তো ধীরে ধীরে জানো, কিন্তু ভালো করে জানো। তা যেহেতু আমি আজকে অলরেডি এমসিকিউ প্যাটার্ন সম্পর্কে বলেছি, তাই আমি জাস্ট একটু আলোচনা করে দিলাম যে এমসিকিউ মানে এই কনসেপ্টে থেকো না মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে একটা প্রশ্ন তার 4টা অপশন, ওরকম কিন্তু না। ওই জন্য তোমাদের থিওরি পার্টটা খুব ভালো করে পড়াটা কিন্তু অত্যন্ত জরুরি। যার থিওরি পার্ট যত ভালো বইটা পড়া থাকবে, বই যত ভালো পড়বে, তত কিন্তু এই প্রবলেমসগুলোকে তুমি ইজিলি সলভ করতে পারবে। তুমি যদি বাদ দিয়ে পড়ো, এখানে এরকম প্রশ্ন আসবে না যে এখান থেকে কোশ্চেন আসবে না, এখান থেকে কমন আসবে। কমন ব্যাপারটা বলা যায় না। যখনই প্রশ্ন এমসিকিউতে চলে যায়, তখন সেটা যে কোনো জায়গার থেকেই সেট হতে পারে, যে কোনো ইম্পর্টেন্ট টপিক থেকে আসতে পারে, তখন সেখানে কমনের জায়গাটা অনেক কমে যায়। তো ওর জন্য বইটাকে ভালো করে পড়তে হবে এবং নিয়মিত প্রত্যেক দিনের ক্লাসগুলোকে সলভ করতে হবে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। আশা করি তোমাদের এই জার্নিটা খুব ভালো হতে চলেছে।